তাহলে আমাদেরকে দুইটা স্ট্রাকচার ফলো করতে হবে। একটা হচ্ছে সেকেন্ড পারসনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে কি ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে। পারসন কত প্রকার? তিন প্রকার। কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের জন্য হচ্ছে একটা নিয়ম, আর ফার্স্ট পারসন আর হচ্ছে থার্ড পারসন, সরি ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের জন্য হচ্ছে কি একটা নিয়ম, আর সেকেন্ড পারসনের জন্য হচ্ছে কি একটা নিয়ম, ঠিক না? এবার আমরা প্রথমে সেকেন্ড পারসন দ্বারা শিখি। সেকেন্ড পারসন দ্বারা সব সময় চারটা কথা বুঝাইবো। সেকেন্ড পারসন দ্বারা কয়টা কথা বুঝাইবো? সব সময় চারটা কথা বুঝাইবো। একটা হচ্ছে হয় সেটা দ্বারা আদেশ বোঝাবে, অথবা সেটা দ্বারা নিষেধ বোঝাবে, অথবা সেটা দ্বারা উপদেশ বোঝাবে, নইলে সেটা দ্বারা অনুরোধ বোঝাবে। এই চারটা কথা যদি বোঝাই তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে কি সেকেন্ড পারসন। এবং সেকেন্ড পারসনের ইম্পারেটিভ সেন্টেন্স অত্যন্ত সহজ। কিরকম? শুধুমাত্র অ্যাকশন যে ভার্বটা থাকবে, কি ভার্বটা থাকবে? অ্যাকশন ভার্ব থাকবে। এখান থেকে পিছনে যা আছে আমরা সেটা লিখবো, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। একটু প্র্যাকটিস করি আমরা, দেখি। আমরা এই সেন্টেন্সটা, ইউ শুড ড্রিঙ্ক ফ্রেশ ওয়াটার, তোমার উচিত বিশুদ্ধ পানি পান করা, তোমার উচিত বিশুদ্ধ পানি পান করা। এই বাক্যটা যদি আমরা ইম্পারেটিভ করি, কি করি? ইম্পারেটিভ করি, তাহলে এখানে সাবজেক্ট মনে রাখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে কোনোদিন সাবজেক্ট থাকবে না। কি থাকবে না? সাবজেক্ট থাকবে না, অর্থাৎ প্রকাশ্যে থাকবে না, কারণ সাবজেক্ট ছাড়া কোনো বাক্য হয় না। অবশ্যই সাবজেক্ট থাকতে হয় বা কর্তা থাকতে হয়। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা করব, তখন এটার ভিতরে আমরা চোখকে দেখা যাবে না যে সাবজেক্ট কোনটা, বরং ভিতরে হাইড বা লুকানো হিসাবে থাকবে। আচ্ছা, এবার এই সেন্টেন্সটা সাবজেক্ট কোন পারসন, কোন নাম্বার? ইউ। ইউ সেকেন্ড পারসন। আমরা যদি পারসন না চিনি তাহলে আমরা আবার ইম্পারেটিভ করতে পারবো না। এই জন্য আমাদের পূর্ব শর্ত ইম্পারেটিভ সেন্টেন্স শেখার অবশ্যই আমাদেরকে কি শিখতে হবে? পারসন। ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কয়টা আছে পৃথিবীতে? একটা। কয়টা আছে? একটাই। ইউ একটা শব্দই, কিন্তু এটাকে দুইটা হিসেবে ব্যবহার করা হয়। এক হচ্ছে সিঙ্গুলার হিসেবে, আর এক হচ্ছে প্লুরাল হিসেবে। আবার এই ইউ এর সর্বমোট 6টা অর্থ থাকে। কয়টা অর্থ থাকে? 6টা অর্থ থাকে। আচ্ছা, আর একটা হচ্ছে ইউ বাদ দিয়ে বাকি যে কোনো সাবজেক্ট যখন আসবে তখন একটা নেমে হবে। এবার আমরা প্রথমে আসি ইউডা। ইউডা কোন পারসন? সেকেন্ড পারসন। যদি সেকেন্ড পারসন থাকে এবং সেই বাক্যটা যদি আমরা ইম্পারেটিভ করি, কি করি? সেই বাক্যটা যদি আমরা ইম্পারেটিভ করি, অত্যন্ত সহজ নিয়ম, সেটা হচ্ছে কি ইম্পারেটিভ যদি করি তাহলে এখানে দেখতে হবে একটা সাবজেক্ট থাকবে, একটা অবশ্যই অবশ্যই ভার্ব থাকবে, এনোমিলাস ভার্ব বা মডেল ভার্ব যেটা বলা হয়। যদি থাকে এই সাবজেক্টটা এবং যে মডেল ভার্বটা আছে এটা বাদ দিয়ে বাকি যা থাকবো তা লিখলে সেটা আমার ইম্পারেটিভ হয়ে যাবে। অর্থাৎ এরপরে যে ভার্বটা থাকবে, এখানে কি ভার্বটা আছে? ড্রিঙ্ক, অ্যাকশন ভার্ব। এখান থেকে লিখলে পিছনে যা লিখবো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা যদি লিখি ড্রিঙ্ক ফ্রেশ ওয়াটার, এটা হয়ে গেছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কতটুকু অংশ বাদ দিছি? শুধুমাত্র ইউ শুড, ইউ শুড বাদ দিছি। এবার ইউ শুড বাদ দিছি, এটা কোন ক্ষেত্রে, কোন সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হতে হবে এবং ইম্পারেটিভ করতে হবে। কোন ক্ষেত্রে? সেকেন্ড পারসন হতে হবে। এখানে যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন থাকে তখন আবার এই কাজটা করলে হবে না। এই জন্য সেকেন্ড পারসনের সময় শুধুমাত্র যে সাবজেক্ট থাকবে এবং যে একটা শুড বা এনুমেরাস ভার্ব বা মডেল ভার্ব যদি থাকে, এটা সহ সাবজেক্টটা বাদ দেন। বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা আমরা লিখবো এবং সেটাই হয়ে যাবে কি ইম্পারেটিভ সেন্টেন্স। সমস্যা আছে? আচ্ছা, এবার এটা হচ্ছে ইউ শুড ড্রিঙ্ক ফ্রেশ ওয়াটার, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ বাক্য। কি বাক্য? অ্যাফার্মেটিভ বাক্য। এবার ড্রিঙ্ক ফ্রেশ ওয়াটার, এটা কোন ধরনের বাক্য? ইম্পারেটিভ। অবশ্যই আমাদেরকে দেখে চিনতে হবে ড্রিঙ্ক ফ্রেশ ওয়াটার। আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স না চিনি আবার ট্যাগ কোশ্চেনে ঝামেলা হবে। কিরকম? ট্যাগ কোশ্চেনে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা নিয়ম, অ্যাফার্মেটিভ এর একটা নিয়ম। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি আরেকটা উদাহরণ দেই, এটা সহজ হচ্ছে এরকমই। এটা সবসময় একটাই সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে ইউ। সবসময় ইউ থাকবে। ইউ শুড থাকবে। কি থাকবে? ইউ শুড, ইউ শুড টেক দা বুক, বুকস। তাহলে ইউ শুড টেক দা বুকস, তোমার বইগুলো নেওয়া উচিত, তোমার বইগুলো নেওয়া উচিত।
এই ক্ষেত্রে আমরা যদি ইম্পারেটিভ করি তো কিভাবে করব? টেক দা বুকস। এটার ইম্পারেটিভটা হচ্ছে টেক দা বুকস, টেক দা বুকস। সমস্যা আছে? দেখো সমস্যা দেখে বলতে পারো, কোনো সমস্যা আছে? না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় সাবজেক্টটা এবং শুড এই জাতীয় যদি কোনো ওয়ার্ড থাকে যেটা কি মডেল ভার্ব বা ইনোমিনাস ভার্ব বলা হয়, সেটা কি থাকবে? সবসময় বাদ যাবে। এবং এর পরবর্তী যে এখানে বি ভার্ব থাকতে পারে, কি থাকতে পারে? বি ভার্ব থাকতে পারে অথবা হ্যাভ ভার্ব থাকতে পারে। ঠিক আছে? যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, এখানে যদি আমরা একটা উদাহরণ দেই যে কিন্তু সাবজেক্ট সবসময় ইউ রাখতে হবে। ইউ শুড বি হিয়ার, ইউ শুড বি হিয়ার। অর্থটা কি দাঁড়াইছে? ইউ শুড বি হিয়ার, এখানে তোমার থাকা উচিত। তোমার থাকা এখানে উচিত অথবা এখানে তোমার থাকা উচিত। তাহলে এখানে আমরা যদি ইম্পারেটিভ করি কিভাবে করব? বি হিয়ার, বি হিয়ার, বি হিয়ার। অর্থ কি দাঁড়াবে? থাকো, এখানে থাকো। আগে কি বলছে? তোমার এখানে থাকা উচিত, আর এইবার বলতেছে তুমি এখানে থাকো, অর্থাৎ থাকো। অর্থাৎ ইউটা সবসময় কি থাকে? মানে হাইডেন, লুকানো থাকে। ঠিক আছে? সমস্যা আছে? না। এরকম আমরা দেখলাম এখানে অ্যাকশন ভার্ব থাকতে পারে, আমরা পাইলাম বি ভার্ব থাকতে পারে, হ্যাভ ভার্ব থাকতে পারে। কি থাকতে পারে? হ্যাভ ভার্ব থাকতে পারে। আমরা যদি অতটুকু হ্যাভ ভার্বে চেঞ্জ করি যে ইউ শুড হ্যাভ এ স্কোয়ার মিল, স্কোয়ার মিলস। ইউ শুড হ্যাভ এ স্কোয়ার মিল। স্কোয়ার মিল অর্থ হচ্ছে কি? 3 বেলা খাবার খাওয়া, 3 বেলা খাবার খাওয়া। ঠিক না? এবার আমরা যদি এটা ইম্পারেটিভ করি তাহলে কিভাবে করব? হ্যাভ এ স্কোয়ার এ স্কোয়ার মিল, স্কোয়ার মিল, শুধু স্কোয়ার মিল হবে। স্কোয়ার স্কোয়ার মিল, স্কোয়ার মিল। হ্যাভ এ স্কোয়ার মিল অর্থ কি? 3 বেলা খাবার খাও। এটা একটা ফ্রেজ। হ্যাভ এ স্কোয়ার মিল অর্থ কি? 3 বেলা খাবার খাওয়া। তাহলে এখানে বি ভার্ব হতে পারে, হ্যাভ ভার্ব হতে পারে অথবা অ্যাকশন ভার্ব হতে পারে। আমরা যদি আরেকটা উদাহরণ দিই হ্যাভ দ্বারা, আমরা যদি আরেকটা উদাহরণ দিই, ইউ শুড হ্যাভ অন দা চেয়ার, চেয়ার। ইউ শুড হ্যাভ অন দা চেয়ার অর্থ কি? তোমার চেয়ারে বসা উচিত। এখানে হ্যাভ অর্থ বসা, হ্যাভ অর্থ কি হয়েছে? বসা। এমনিতে অরিজিনাল আমরা জানি অনেকে হ্যাভ অর্থ কি? আছে। হ্যাভ অর্থ আছে কোনো জায়গাতেই নাই, যত ডিকশনারি আছে কোনো জায়গাতেই কি হ্যাভ অর্থ আছে এটা নাই। যদিও আমরা এটা ভুল জানি। হ্যাভ অর্থ অধিকার করা হচ্ছে অরিজিনাল অর্থ। বাক্যে ব্যবহার করার পরে হ্যাভ এর বিভিন্ন অর্থ দাঁড়ায়। কোন সময় আছে দেয়, এখানে কি আছে দিলে হবে না। তোমার উচিত চেয়ারে আছে এরকম অর্থ মিলে না, বরং হ্যাভ অর্থ কি বোঝাইছে? বসা অর্থ বোঝাইছে। এরকম বি অর্থ এবং হ্যাভ এটা অনেক অর্থ দিয়ে থাকে। ইউ শুড হ্যাভ অন দা চেয়ার, তোমার উচিত চেয়ারে বসা। এরকম থাকতে পারে ইউ শুড হ্যাভ দা রাইস, তোমার উচিত ভাতগুলো খাওয়া। এখানে হ্যাভ খাওয়া অর্থ ইউজ করা হয়েছে। অথবা থাকতে পারে ইউ শুড হ্যাভ দা গিফট, তোমার উচিত গিফটটা নেওয়া বা দেওয়া। অর্থাৎ হ্যাভ এরকম একটা ওয়ার্ড এই যে বিভিন্ন অর্থ কি করতে পারে? মানে দিয়ে থাকে। তাহলে আমরা কি সেকেন্ড পারসন যদি থাকে কোন সাবজেক্টে এটা ইম্পার্টিভ করতে পারবো। এইবার যদি নেগেটিভ থাকে, বাস নেগেটিভ, আমরা যদি নেগেটিভ থাকে বাস এই যে নেগেটিভ হয়ে গেছে। আমরা জানি নেগেটিভ কেমন করে? নট দিতে হয়। নটটা কোন জায়গায় দিতে হয়? ভার্বের পরে। এখানে শুড ও ভার্ব, হ্যাভ ও ভার্ব, প্রথম ভার্বের পরে। যে কোনো বাক্যকে নেগেটিভ করতে হলে প্রথম ভার্বের পরে যদি নট ব্যবহার করি তাহলে সেটা কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। ঠিক না? এইবার যদি এই বাক্যটা আমরা ইম্পারেটিভ করি, কি পড়ি? ইম্পারেটিভ পড়ি তাহলে কেমন করব? ঠিক আগের মতনই আমরা পূর্বে যারা শিখছি ঠিক সেম কি শিখছিলাম, কি হবে? হ্যাভ
অন দা চেয়ার। এটা ছিল অ্যাফার্মেটিভ ফর্মে। কোন ফর্মে ছিল? অ্যাফার্মেটিভ ফর্মে। কিন্তু এখানে কি আছে? একটা নট আছে। যদি নট থাকে অর্থাৎ নেগেটিভ ফর্ম থাকে, তো সব সময় একটা ডোন্ট ব্যবহার করতে হবে। সব সময় কি ব্যবহার করতে হবে? ডোন্ট ব্যবহার করতে হবে। ব্যাস। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে সর্বদাই কি ব্যবহার করতে হবে নেগেটিভ করার সময়? ডোন্ট। ডোন্ট হ্যাভ অন দা চেয়ার। চেয়ারে বসো না। চেয়ারে বসো না। ডোন্ট হ্যাভ টেক দা মিল। ডোন্ট হ্যাভ দা মিল। খাবার খেও না। এরকম ভাবে যে কোনো আমরা হতে পারি। ডোন্ট টেক দা গিফট। উপহারটি নিও না। ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম। তোমার মূল্যবান সময় নষ্ট করো না। কি বুঝতেছ? সমস্যা আছে না? এইবার সেকেন্ড পারসন গেছে। এবার হচ্ছে ফার্স্ট পারসন এবং হচ্ছে কি থার্ড পারসনের ক্ষেত্রে রুল নাম কিভাবে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। আমরা প্রথমে একটা ফার্স্ট পারসন উদাহরণ দেই। আই শুড গো দেয়ার উইথ হিম। দেখো এই দিকটা, আইটা কোন পারসন? ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ আমরা যদি সেকেন্ড পারসন বাদ দে, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয়, তাহলে কিভাবে করব? বাস এই জন্য আমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সেটা কি? প্রথমে কি করতে হবে? একটা লেট দিতে হবে। কি দিতে হবে? লেট দিতে হবে। তাহলে আমরা প্রথমে কি দিব? একটা লেট। যদি সেকেন্ড পারসন থাকতো তাহলে কি লেট হইতো না। মনে রাখতে হবে যে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যদি হয় তো প্রথমে কি দিতে হবে? লেট। কোন ক্ষেত্রে লেট দিতে হবে? ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হলে। কিন্তু কোন সেন্টেন্সের ক্ষেত্রে? ইম্পারেটিভ তৈরি করার ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? ইম্পারেটিভ যদি তৈরি করি সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রথমে কি করতে হবে? একটা লেট দিতে হবে এবং সাবজেক্টটা অবশ্যই ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকতে হবে। আচ্ছা, এরপরে কাজটা কি করতে হবে? শুধু অবজেক্টিভ বললে হবে না, এখানে বিভিন্ন অবজেক্ট আছে। এখানে অবজেক্ট হচ্ছে হিম, উইথ হচ্ছে একটা প্রিপজিশন। প্রিপজিশনের পরে যে শব্দ থাকে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা যদি অবজেক্ট বলি তাহলে এটা ভুল হবে। বরং আমাদেরকে বলতে হবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। কি বলতে হবে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আমি আবার বলতেছি, আমরা শুধু যদি বলি যে অবজেক্ট দিতে হবে, তো এখানে যদি ট্রানজিটিভ ভার্ব হইতো, আমরা একটা উদাহরণ পরে দেখতেছি, ট্রানজিটিভ ভার্বের যদি অবজেক্ট থাকে আমরা কি উঠে নিতে পারবো না। অথবা প্রিপজিশনের পরে কি থাকে? অবজেক্ট থাকে, এটা নিতে পারবো না। তাহলে কথাটা হচ্ছে কি, প্রথমে একটা লেট দিতে হবে, তারপরে সাবজেক্ট যেটা থাকবে এই সাবজেক্টে কি করতে হবে? অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। এখানে সাবজেক্ট কেটে আছে আই। আই এর অবজেক্টিভ ফর্ম মি। আই এর অবজেক্টিভ হচ্ছে কি? মি। মি ব্যবহার করতে হবে। মি ব্যবহার করলাম। এই পর্যন্ত অবস্থা সমস্যা আছে? ব্যাস। কতটুকু হচ্ছে যখন সেকেন্ড পারসন বাদ দেয় ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকবে। ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যখন থাকবে প্রথমে আমাদের কি করতে হবে? লেট দিতে হবে। তারপরে একটা যে সাবজেক্ট থাকবে সাবজেক্টটার অবজেক্টিভ ফর্ম। অতটুকু দেওয়ার পর পূর্বে এক নম্বর যে আমরা শিখছিলাম সেকেন্ড পারসনের ক্ষেত্রে ঠিক একই হয়ে যাবে, একই মানে আগের মতনই হয়ে যাবে। ঠিক কিরকম? এই যে আই শুড কি হবে? বাদ হয়ে যাবে। বাদ হওয়ার পর পিছনে যা থাকবে প্রত্যেকটা ওয়ার্ডই আমরা কি করব? ইউজ করব, লিখব। গো দেয়ার, দেয়ার উইথ হিম। বুঝতে সমস্যা আছে? তাহলে আমরা বুঝলাম যদি সেকেন্ড পারসন বাদ দেয় ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকে তাহলে কিভাবে করতে হয়? প্রথমে কি করতে হবে? লেট দিতে হবে। তারপর কি করতে হবে? সাবজেক্টটারে অবজেক্টিভ পরিবর্তন করে লেটের পরেই ব্যবহার করতে হবে। এরপর যে ভার্বটা থাকবে এখানে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব অথবা অ্যাকশন ভার্ব থাকবে, সেখান থেকে আমরা পিছন যতটুকু থাকবে প্রত্যেকটা লিখবো, তাহলে আমাদের সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আমরা যদি আরো উদাহরণ দেই, কারণ উদাহরণের মাধ্যমে আমাদেরকে ভালো করে শিখতে হবে। আমরা যদি আরো উদাহরণ দেই, হি শুড
টেক দা পেন, একদম সহজ দিলাম পেন। এবার আমরা আসি, আমরা এটা কি করব, ইম্পারেটিভ করব। এখন প্রশ্ন হচ্ছে দেখতে হবে প্রথমে আমাদেরকে সাবজেক্টটা কোন পারসন, যদি থার্ড পারসন হয় সিঙ্গুলার বা প্লুরাল যেটাই হোক, কিন্তু শর্ত হচ্ছে থার্ড পারসন অথবা ফার্স্ট পারসন হতে হবে। তখন আমাদের কি করতে হবে, প্রথমেই লেট দিতে হবে। বাস আমরা একটু লেট ব্যবহার করি, এবং আমরা যা শিখতেছি প্রত্যেকটা আবার মুখস্থ রাখতে হবে। আমরা যদি আমরা ভুলে যাই তাহলে আবার নতুন করে রিপিট করতে হবে, ঠিক না? তো প্রথমে কি করতে হবে, লেট। এরপরে কাজটা কি, সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম। এখানে যদি আমরা অবজেক্ট বলি টেক, ট্রানজিটিভ ভার্বের পরে দা পেন্স, এটা অবজেক্ট আছে, কি আছে, অবজেক্ট আছে। যদি আমরা এই কথাটা বলি লেট দিছি পরে অবজেক্ট ব্যবহার করব, এখন কি এই ট্রানজিটিভ ভার্বের যে অবজেক্ট এটা আনা যাবে, এটা আনা যাবে না। এই জন্য কথাটা সুন্দর করে গুছাই বলতে হবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কোনটা, হি, হির অবজেক্টিভ ফর্ম, হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হিম, এই আমরা ব্যবহার করলাম হিম। অতটুকু হচ্ছে এক্সট্রা কাজ, মানে এক নঙ্গের গঠনের মতো। এরপরে বাকি যা থাকবো তাই লিখবো, কোন অংশটা বাদ দিয়া, সাবজেক্ট এবং শুড যদি থাকে এটা বাদ দিয়ে বাকি যা থাকবো সবটাই লিখবো সহজ হিম। দা পেন্স অর্থ কি হচ্ছে, হি শুড টেক দা পেন্স, তার উচিত কলমগুলো নেওয়া, তার উচিত কলমগুলো নেওয়া। লেট হিম টেক দা পেন, তাকে কলমগুলো নিতে দাও। অর্থটা কি দাঁড়াচ্ছে, তাকে কলমগুলো নিতে দাও। কোনো সমস্যা আছে না? এইবার সাবজেক্টটা তো দেখলাম একদম সিম্পল ওয়ার্ড দ্বারা, অর্থাৎ সিম্পল ওয়ার্ড দ্বারা সাবজেক্ট। এইভাবে যদি ফ্রেজ দ্বারা কোনো সাবজেক্ট হয়ে থাকে কিরকম, আমরা যদি দেখি একটু এই দিক দিয়ে, যে দা বয় শুড হেল্প দা পুর। আমরা একটু দিক দিয়ে দেখি কি বলতেছে। আমরা এটা কি তৈরি করব, ইম্পারেটিভ তৈরি করব। কি করব, ইম্পারেটিভ। এবার আমরা আসি, প্রথমে কি করতে হবে, লেট ব্যবহার করতে হবে। প্রশ্ন হচ্ছে লেট ব্যবহার করব কি কারণে, হ্যাঁ থার্ড পারসন কোন জিনিসটা, সাবজেক্ট। আমাদের একটু গুছায় বলতে হবে, কারণ কথাগুলো যদি আমরা একটু গুছায় না বলি বুঝতে একটা ইলুমিলু হয়ে যাবে। তাহলে সাবজেক্টে কোন পারসন আছে, এখানে সাবজেক্ট হচ্ছে দা বয়, এটা অবশ্যই একটা ফ্রেজ। কি ফ্রেজ, নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইছে না। আর যত ফ্রেজ আছে কোনোদিন ফার্স্ট পারসনও হয় না, সেকেন্ড পারসনও হয় না, সবগুলাই হয় থার্ড পারসন। এটা হচ্ছে একটা সুন্দর সিস্টেম। যত ফ্রেজ সবগুলো হয় কোন পারসন, থার্ড পারসন হয়। সিঙ্গুলার প্লুরাল হচ্ছে ভিন্ন হিসাব, কিন্তু পারসন হয় থার্ড পারসন। প্রথমে কি ব্যবহার করব, লেট। এই যে আমরা ব্যবহার করলাম লেট। এরপরে কি ব্যবহার করব, সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম। এবার আমরা আসি এখানে সাবজেক্ট কোন না, দা বয় এর অবজেক্টিভ ফর্ম কি, হ্যাঁ দা বয়েজ না, কি হবে ফ্রেজ। ফ্রেজের কোনো ভিন্ন ফর্ম হয় না, যে ফর্ম থাকবো ফ্রেজ ঠিক এই ফর্মটাই তার অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে দা বয় এর অবজেক্টিভ ফর্ম কি হবে, দা বয়। ফ্রেজের কোনো ভিন্ন ফর্ম হয় না, হতে পারে সেটা নাউন ফ্রেজ, হতে পারে ইনফিনিটিভ ফ্রেজ, হতে পারে প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ যে কোনো ফ্রেজ হইলেও এটা কি হবে না, ভিন্ন কোনো ফর্ম হবে না। তবে পসেসিভ ফর্ম হবে, বানানো যাবে। ঠিক আছে, তাহলে এটা হবে দা বয়। ঠিক আছে, সমস্যা নাই তো? আচ্ছা, ইয়ার পরে কাজটা কি করবে, আমাদের আগের যে সিস্টেমটা ছিল এই সিস্টেম দিয়ে হেল্প দা পুর। ঠিক আছে, এবার হচ্ছে বাংলাটা কি দাঁড়াচ্ছে, দা বয় শুড হেল্প দা পুর, ছেলেটার উচিত গরিবদের সাহায্য করা। দা পোর বলতে পৃথিবীতে যত পোর আছে, যত গরিব আছে সবাই বোঝাচ্ছে। দা পোরের আগে যদি দা থাকে, কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা থাকে, তখন এটা দ্বারা সমগ্র বোঝায়, সমগ্র, কোনো সিঙ্গেল না, সমগ্র গরিব বোঝাবে। তাহলে গরিবরা, এখানে দা পোর দ্বারা কথা বোঝাচ্ছে অনেক, সব অনেক। তাহলে ছেলেটার উচিত, সুর এখানে উচিত অর্থ ইউজ করা হয়েছে। সুরে বিভিন্ন অর্থ থাকে, এখানে উচিত অর্থ ইউজ করা হয়েছে।
ছেলেটার উচিত গরিবদেরকে সাহায্য করা। এইবার ইম্পারেটিভে অর্থ দাঁড়াচ্ছে লেট দা বয়, ছেলেটাকে দাও গরিবদেরকে সাহায্য করতে, গরিবদেরকে সাহায্য করতে ছেলেটাকে দাও। সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নাই তো না। এবার যদি এটা নেগেটিভ থাকে, আমরা তো সেকেন্ড পারসনের অ্যাফার্মেটিভ শিখছিলাম নেগেটিভ, এটার থেকে ইম্পারেটিভ ফর্মটা শিখছি নেগেটিভটা এবং অ্যাফার্মেটিভ। যদি পারসনটা ভিন্ন হয়ে যায়, সেকেন্ড পারসন বাদে ফার্স্ট পারসন হয় অথবা থার্ড পারসন হয়, তাহলে কেমন হবে আমরা এটা একটু দেখি। আমরা একটু দেখি যদি নেগেটিভ হয়, ফার্স্ট পারসন থার্ড পারসন। যেমন আমরা একটু উদাহরণ দেই, we should come here with him. We should not come here with him. আমাদের উচিত তার সাথে এখানে না আসা, আমাদের উচিত তার সাথে এখানে না আসা। প্রত্যেকটা ক্ষেত্রে বাংলার গুরুত্ব অপরিসীম। আমরা যদি বাংলা গুরুত্ব ঠিক মতো না জানি তাহলে আবার ইংরেজি করতে পারবো না। বাস এই ক্ষেত্রে যদি নেগেটিভ আছে, কি আছে নেগেটিভ আছে, যদি নেগেটিভ থাকে তাহলে কেমন করবো? ঠিক একদম আগেরটার মতনই। এটা পারসনটা কোন পারসন? ওই কোন পারসন? কোন পারসন? ফার্স্ট পারসন। ওটা কোন পারসন? ফার্স্ট পারসন। ওই অর্থ কি? আমরা। আমরা বলতে মানে যে কথা বলে কি বলা হয় আমরা, যে কথা বলে সেটা হচ্ছে ফার্স্ট পারসন, আর যে কথা শুনে সেটা হচ্ছে সেকেন্ড পারসন, আর যার সম্পর্কে বলবো সে হচ্ছে থার্ড পারসন। এইবার প্রথমে কি ব্যবহার করতে হবে? লেট ব্যবহার করতে হবে। পারসনটা কোন পারসন? এই যে উইটা কোন পারসন? ফার্স্ট পারসন। এই জন্য কি ব্যবহার করছি? লেট ব্যবহার করছি। এর পরে কি করব? আমরা নটটা ব্যবহার করে দিব। কি ব্যবহার করব? নট। এই যে আমরা লেট নট ব্যবহার করব। এর পরে যে সাবজেক্টটা থাকবে, সাবজেক্টে কোন ফর্ম ব্যবহার করব? অবজেক্টিভ ফর্ম। উই আর অবজেক্টিভ ফর্ম আস। উই লেট নট আস। পরে আগে যে আমরা শিখছিলাম ঠিক একই সিস্টেম, কাম হিয়ার কাম হিয়ার উইথ হিম। ঠিক আছে, লেট নট আস কাম হিয়ার উইথ হিম। ঠিক আছে, হ্যাঁ, আমাদের তার সাথে এখানে আসা উচিত না, প্রথমটা। তার নিচের অর্থ আমাদের তার সাথে এখানে আসা উচিত না। ঠিক আছে, আর নিচেটা বলছে লেট নট আস, আমাদেরকে দিও না কাম হেয়ার উইথ হিম, তার সাথে আসতে, আমাদেরকে তার সাথে আসতে এখানে দিও না। ঠিক আছে, আচ্ছা, তাহলে কোনো সমস্যা আছে? অনেক সময় অনেকে লেটটারে এখানে নটটারে এখানে ইউজ করে, ঠিক না? এখানে ইউজ না করে এখানে ইউজ করাই মানে বেস্ট, কারণ এটা হচ্ছে বার্বের পরে কি করব? আমরা নটটা ব্যবহার করব। সমস্যা আছে কোনো? তাহলে আমরা আজকে শিখলাম কিভাবে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমরা কিছু এক্সারসাইজ দিই। এক্সারসাইজ দিয়ে নিজেরা করো একটা।